তবে আমি যখন বিয়ে করছি তখন আমার বয়স এরকমও ছিল না, আমার বয়স আরও অনেক কম ছিল। 22 বছরের টাইমটাতে আমি বিয়ে করি আর কি। আমি আমার রবের জন্য করতেছি, কারণ আমি চাই যে এটা হয়তো অনেক ছেলে অনেক মেয়ে দেখতেছে, অনেক গার্ডিয়ান দেখতেছেন, যার হয়তো মন মানসিকতা এই ভিডিওটার পরে পরিবর্তন হইলেও হইতে পারে। সবার মাথায় একটা সিস্টেম অ্যাড হয়ে যায় যে ভাই আপনি মনে হয় খুব হায়ার ক্লাস ফ্যামিলি বা হাই ক্লাস ফ্যামিলিতে বিলং করেন, সো আঙ্কেল হয়তো আপনাকে সাপোর্ট দিচ্ছেন। ভাই কসম আল্লাহর, আপনার কাছে মনে হইতে পারে যে ভাই তাহলে তো খরচ টরচ বেড়ে গেছে। হ্যাঁ, খরচ বাড়ছে, কিন্তু রিজিকও বাড়ছে। একটু মজার কথা বলি, দুইটা ছেলে মেয়ে হচ্ছে তারা বিয়ে করতে বসছে আর কি, মানে লিগালি বিয়ে করতেছে আর কি, ঠিক আছে, বাপ মার সম্মতি নিয়ে বিয়ে করতেছে। ওইখানে কোনো একজন সরকারি কর্মকর্তা যে বলতেছে যে এই তোমাদের বয়স তো এখনো হয় না, বিয়ে করতেছে কেন, তোমরা প্রেম করো, লায়লা মজনু দেখছো না, তোমরা প্রেম করো। কতটা নোংরা! আপনাকে কেউ বলছে 1,01,000 টাকার কাবিন করতে, 10,000 টাকার কাবিনও করতে পারেন, 1,001 টাকার কাবিন করেন না, সমস্যা কি? অন স্পটে দেন। লজ্জা লাগে না? মানে এই পুরুষগুলোর দিকে তাকাইলে আমার লজ্জা লাগে, যারা হচ্ছে 2 কোটি টাকার কাবিন করে, মানে জাস্ট ফর দেয়ার রেসপেক্ট। বিয়ে না করে আপনি পিক করেন তো ভাই, কয়টা ছেলে অনেক টাকা টাকা সম্পত্তির মালিক হয়েছে। আপনি হয়তো ভাবতেছেন যে না, আমার ছেলে তো এখনো গ্র্যাজুয়েশন করে নাই, ওই মেয়েও তো গ্র্যাজুয়েশন করে নাই, পড়ালেখা শেষ করুক, দেন সে একজন ভালো পাত্র হবে, দেন বিসিএস দেওয়ার পরে ভালো পাত্র হয়ে যাবে। ভাই ভালো পাত্র আছে বিসিএস দেওয়ার পর, কিন্তু ধরেন আপনার প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে প্যারেন্টসের সাথে বসেন, কথা বলেন, বি আ ম্যান, টক লাইক আ ম্যান। যে আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দি প্লেলিস্ট বারাকা ইন স্টাডিজ। এই প্লেলিস্টটা আমরা বানাই স্টুডেন্টের জন্য, যেন তারা তার পড়ালেখার পাশাপাশি ইসলামিক যে জ্ঞানটা আছে সেটা যেন ঠিকমতো লালন করতে পারে এবং সেটা সম্পর্কে তার যেন একটা স্পষ্ট ধারণা থাকে। এবং আমরা একটু ডিফারেন্ট কিছু কন্টেন্টও রাখার চেষ্টা করি। সত্যি কথা বলতে গেলে সবগুলো কন্টেন্ট একটু ডিফারেন্ট হয়। চেষ্টা থাকে যে যেই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে পশ্চিমা বিশ্ব হাইট করে কিংবা এটাকে অনেক খারাপভাবে দেখায়, ওইটার ব্যাখ্যাটা আসলে কেমন হওয়া উচিত, অ্যাকচুয়াল এজেন্ডাটা আসলে কী, সেগুলো নিয়ে কথাবার্তা বলাটা আমাদের একটা অন্যতম উদ্দেশ্য থাকে। তো আজকের ভিডিওটাতে আমরা যেটা নিয়ে কথাবার্তা বলতেছি, যেহেতু আমি জানি যে এই ভিডিওটাতে শুধুমাত্র স্টুডেন্ট না, স্টুডেন্টের গার্ডিয়ান থাকবে বা অনেকেই ভিডিওটা দেখবে স্বাভাবিকভাবেই, আমি সবাইকে আপনি সম্বোধন করতেছি। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেওয়া দরকার, আমাকে অনেকখানেই বলা হয় যে ভাই আপনি কি বিবাহিত কিনা। এটার উত্তরটাও এই ভিডিওটাতে আজকে দেওয়া হবে, এবং আমার ছোট্ট জার্নিটা এবং কি ছিল আপনারা বুঝতে পারতেছেন। অনেকে জানেন যে আমি বিবাহিত, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বিবাহিত, এবং আমি খুব কম বয়সে বিয়ে করছি। আমার এখন রানিং এই 24-25-এর আশপাশে। তবে আমি যখন বিয়ে করছি তখন আমার বয়স এরকমও ছিল না, আমার বয়স আরও অনেক কম ছিল। 22 বছরের টাইমটাতে আমি বিয়ে করি আর কি। তো আমি একটা ডিটেইলড আমার প্ল্যানিংটা কি ছিল, বাসায় কিভাবে ম্যানেজ করছি, তারপরে হচ্ছে আমার অ্যাকচুয়াল এজ 22 ছিল, মানে বায়োলজিক্যাল এজ 22 ছিল, তবে অন পেপার আমার বয়স কিন্তু 22 ছিল না। স্বাভাবিকভাবেই আমরা যখন স্কুলে ছোটোবেলায় ভর্তি হই তখন স্কুল থেকেই কিন্তু আমাদের জন্ম নিবন্ধন করার সময় বয়সটা একটু কমায় দেয়। এটার উপরে কিন্তু আমাদের সবার হাত থাকে না, আমাদের সময় একদমই কারো থাকতো না। তো অন পেপারে কিন্তু আমি যখন বিয়ে করি তখন আমার অন পেপারে বয়স 22 না, বরং আরও অনেক কম ছিল। যেটা বলতে পারেন যে গভর্নমেন্টের যে এইজটা দেওয়া বাংলাদেশে 21 বছর, তার থেকে অনেক কম ছিল, অনেক কম। সো সেই হিসেবে চিন্তা করলে আমি কি প্রতিকূলতা পাইছি, অ্যান্ড সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট যে ভাই হাউ ডিড আই ম্যানেজ দ্য ফিন্যান্স, বা টাকা পয়সার ব্যাপারটা কীভাবে হয়েছে, এটা নিয়ে কথাবার্তা থাকবে। একদম ডিটেল কথাবার্তা আমরা এই ভিডিওটাতে ইনশাল্লাহ বলবো। তবে আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আসলে পশ্চিমা বিশ্বের এজেন্ডাটা কী। তো বেসিক্যালি এইটা আপনারা সবাই জানেন যে আপনি যদি আজকে একটা ইউথ কিংবা একটা যুবকের দিকে তাকান, যে সুস্থ স্বাভাবিক একটা ছেলে, ধরেন এইজ স্প্যান হচ্ছে 20 থেকে 27, বা ধরেন 18 থেকে 27, 17 থেকে 27, এরকম একটা স্প্যানেও যদি আপনি চিন্তা করেন, সে যদি সুস্থ হয় তাহলে আপনি কনফার্ম থাকেন তার সাথে যদি আপনার ভালো একটা সম্পর্ক থাকে, বন্ধুসুলভ, জিজ্ঞাসা করতে পারেন, অবশ্যই সে তার জীবনে একটা জৈবিক চাহিদা ফিল করে এবং সেটাকে সে অনেকভাবে মেটানোর চেষ্টা করে। অনেকে আছে অনেক খারাপ পথে চলে যায়, যেটাকে পুঁজি করে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে, পর্ন ইন্ডাস্ট্রির কথা বলতেছি, ঠিক আছে। আবার অনেকে আছে যে এই টাইমটাতে অনেক স্ট্রাগল করে নিজেকে দেখা যায় সিয়াম সাধনার মাধ্যমে, বা বিভিন্ন অনেকে আছে আমি শুনতে যে একই দিনে অনেকবার অজু করে যেন অজুটা না ভাঙে, এরকম অনেকে অনেক কিছু করে আর কি।
যেটি কিন্তু অনেক বড় একটা স্ট্রাগলের সাইট, যারা হচ্ছে পর্নোগ্রাফিকে বাদ দিয়ে, হারাম কাজটাকে বাদ দিয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। তো এই জিনিসটা কিন্তু সত্য। আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে তার একটা আক্ষেপ থাকবে, হয় সে বলবে যে আমার বিয়ে করার সামর্থ্য হচ্ছে না, অথবা সে বলবে ভাই বাসা থেকে মানে না। তো পুরো জিনিসটা আসলে কিভাবে হ্যান্ডেল করা উচিত সেইটাতে আমরা কথা বলবো, এবং সিস্টেমের আসলে লাভটা কি এটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারতেছেন। যে একটা ছেলে যদি আজকে বিয়ে করে, সে যদি একটা প্রপার ম্যান হয়, একটা প্রপার ম্যান যেটা মানে ম্যান বলে, সে যদি হয়ে যায়, তাহলে দেখা যাবে যে তার কাছে চাইলেই আপনি পর্নোগ্রাফি সেল করতে পারবেন না। কারণ সে কেন পর্নোগ্রাফি দেখবে, বিবাহিত সে। তারপরে তার কাছে হয়তো আপনি চাইলে এলজিবিটিকিউ সেল করতে পারবেন না, কারণ মানে দেখেন, যেই ছেলেটা কখনো বিয়ে সম্পর্কে বুঝেই না যে মানে আফটার ম্যারেজ লাইফটা কি, ওর কাছে আপনি বুঝাইতে পারেন যে হ্যাঁ একটা ছেলে চাইলে গে হইতে পারে, লেসবিয়ান হইতে পারে একটা মেয়ে, ঠিক আছে। তো এলজিবিটিকিউ তাকে পুশ করা যায়। বাট যে ছেলেটা অলরেডি বিবাহিত, সে কিন্তু কোনোদিন এগুলো শুনবে না, কারণ সে অলরেডি তার ম্যারিড লাইফে অভ্যস্ত। সে জানে যে একটা স্বাভাবিক জীবন কেমন হইতে পারে। সে একটা ছেলে যদি বিয়ে না করে, যখন তার প্রাপ্তবয়স্ক বয়স হয়ে গেছে, তাকে যদি অজুহাত দেওয়া যায় যে তোমার বিয়ে করতে গেলে লাখ লাখ টাকা লাগবে, একটা ব্যারিয়ার বা একটা স্ট্যান্ডার্ড যদি সোসাইটি ক্রিয়েট করতে পারে, তাহলে দেখা যায় যে খুব মানে সহজেই সে বিয়ে করবে না। যেহেতু সে বিয়ে করতেছে না, অনেক দিকে যাবে, তার কাছে অনেক কিছু সেল করা খুব সহজ হবে, যে এলজিবিটিকিউ, ফেমিনিজম থেকে শুরু করে অনেকগুলাই তাকে শেখানো যাবে, ঠিক আছে। সো এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো যে সিস্টেমের আসলে লাভটা কি। তো চলেন আমরা হচ্ছে একটা একটা করে আগাইতে থাকি। তো প্রথমত আসেন যে আমি পড়াই ভাই, সো বোর্ডের সামনে আসছে, আজকে একটু লিখে লিখে পড়াবো। এটাও পড়ার জিনিস, এটা নিয়ে কেউ কথা বলে না। বলতে একটু ভয় লাগে, হ্যাঁ সত্য ভয় লাগে, বাট বলা উচিত, এটা দায়িত্ব বা এটা একটা দাওয়াতি একটা কাজ বলতে পারেন। এটা আমি আমার রবের জন্য করতেছি, কারণ আমি চাই যে এটা হয়তো অনেক ছেলে অনেক মেয়ে দেখতেছে, অনেক গার্ডিয়ান দেখতেছেন, যার হয়তো মন মানসিকতা এই ভিডিওটার পরে পরিবর্তন হইলেও হইতে পারে। প্রথমে একটু ছোট্ট স্নেক পিক দিয়ে রাখি, ঠিক আছে। তো আমি যখন 22 বছর বয়সের আশপাশে, মানে বায়োলজিক্যালি আমি যখন ম্যারিড হই, বিবাহিত হই, আপনাকে একটু বুঝতে হবে যে আমি যেই টাইমে বিয়ে করছি, ওই বয়সে কিন্তু আমার মান্থলি ইনকাম মানে 30,000 টাকাও ছিল না। মানে আমি সত্য কথা আপনাকে বলতেছি। এবং আরেকটা ছোট্ট পার্ট অ্যাড করি, সবার মাথায় একটা সিস্টেম অ্যাড হয়ে যায় যে ভাই আপনি মনে হয় খুব হায়ার ক্লাস ফ্যামিলি বা হাই ক্লাস ফ্যামিলিতে বিলং করেন, সো আঙ্কেল হয়তো আপনাকে সাপোর্ট দিচ্ছেন। ভাই কসম আল্লাহর, হ্যাঁ আমাকে আমার আব্বা সাপোর্ট দেন নাই, কারণ আমার আব্বার আমাকে মানে একটা সংসার চালানোর মতো সাপোর্ট দেওয়ার অ্যাবিলিটি আল্লাহ আমার আব্বাকে তখন দিছিলেন না, ঠিক আছে। সো আমি কোনো হাই ক্লাস ফ্যামিলিতে বিলং করি না, বরং আমাকে যারা স্টুডেন্টরা যারা আমাকে চেনে তারা জানে যে আমি শুধু মিডল ক্লাস না, একদমই বেসিক খাস মিডল ক্লাস ফ্যামিলি, যেটা যার হয়তো ঢাকায় এক টুকরা জমিও নাই, এরকম একটা ফ্যামিলিতে বিলং করি। সো আমাকে সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমার আব্বাকে দেন নাই। তবে আমার আব্বাকে আল্লাহ অবশ্যই এলম দিয়েছেন, যার কারণে আমি হয়তো বিয়ে করতে পারছি, ঠিক আছে। তো আগে এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখি যে আমি যদি বলি যে আমি বুয়েটের একজন ফ্রেশার হিসেবে ধরেন 2-3টা টিউশন করতেছি পড়ালেখার পাশাপাশি, এই যে 20-30 হাজার টাকা ইনকাম, এটা দিয়ে বিয়ে করছি, এর সাথে আমার আব্বা আমাকে কিন্তু টাকা অ্যাড করতে পারেন নাই, ঠিক আছে। সো আমি আমার নিজের সামর্থ্যেই কিন্তু বিয়ে করছি। সো তখন আমার স্যালারি ছিল 30K, মানে স্যালারি বলতে ধরেন ইনকাম, হ্যাঁ এখানে তো আর স্যালারি হয় না। এখন আমাদের প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ, অনেক মানুষের রিজিক হয় আমার থ্রুতে, আলহামদুলিল্লাহ আমার থ্রুতে, মানে আমাকে আল্লাহ উসিলা বানাইছেন, এর জন্য আমি অনেক গ্রেটফুল। লাস্ট 31 ডিসেম্বরে আমরা আতশবাজি যেন পোলাপান না করে, আমরা প্রায় 150টার মতো কম্বল বিলানোর সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছিলেন। সো এগুলো আপনাকে আমি বলতেছি কারণ জাস্ট বোঝানোর জন্য যে আল্লাহ আমাকে কোথায় রাখছেন, ঠিক আছে। তো একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন যে এই ইনকামটা নিয়ে হয়তো আপনারা অনেকেই বসে আছেন, অনেকেই হয়তো বসে আছেন এই ইনকামটা নিয়ে, বাট আপনার কাছে মনে হয় বিয়ে করা অনেক কঠিন। বাট এই ইনকামটা কিন্তু অনেকভাবেই হয়ে যায়, জাস্ট টিউশন করাইলেও কিন্তু 20-30 হাজার টাকা ইনকাম করা যায়। আমি 30,000 একটু বাড়ায় বলতেছি, ঠিক আছে, 30,000 একটু বাড়ায় বলতেছি, বাট এরকমই ছিল। সো বিয়ের জার্নিটা যখন আমি করি, আমার হাতে কিন্তু এরকম টাকা ছিল না, এবং আমি বিয়েটা সম্পূর্ণ ঘরোয়াভাবে করছিলাম। অর্থাৎ আমাদের কোনো অনুষ্ঠান এগুলো আমি পছন্দ করি না, অ্যান্ড অবভিয়াসলি বিশেষ করে আমার আম্মা এগুলো একদমই পছন্দ করেন না, অনুষ্ঠান করার ব্যাপারটা। সো আমরা অনুষ্ঠান ছাড়াই কিন্তু বিয়ে করছিলাম, ঠিক আছে। সো আমাদের আহামরি খরচ হয় নাই। তো এখন একটু ছোট্ট আপনাকে গ্লিমস দিই। আমি বিয়ে করছি 22 বছর বয়সে। আপনার কাছে মনে হইতে পারে যে ভাই তাহলে তো খরচ টরচ বেড়ে গেছে। হ্যাঁ, খরচ বাড়ছে, কিন্তু রিজিকও বাড়ছে। একটু মজার কথা বলি, 30,000 টাকা ইনকাম নিয়ে আমার জাস্ট চিন্তা ছিল যে আমি চলতে পারবো কি,
সেইখানে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে যে ফ্ল্যাটে উঠছি আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহ আমাকে রিজিক যেরকম দিছেন, আমি আমার পুরো ফ্যামিলিকে তো ব্যাকআপ দিতেই পারছি। ইনফ্যাক্ট আমি আমার বাবাকে বলছি যে আব্বা তোমার আর কাজ করার কোনো কিছুই করতে হবে না। আমার আব্বা প্রাইভেট জব করতেন, তো জাস্ট শখের বসে সে করতে পারে, কিন্তু আব্বার ইনকামের উপর আমি কোনোভাবেই ডিপেন্ডেন্ট না। আল্লাহ আমাকে কতটুকু রিজিক দিয়েছেন, জাস্ট দুইজন মানুষ কিভাবে চলবো যেই ভয়টা আমি পাইতাম 22 বছর বয়সে, জাস্ট তার 2 থেকে 3 মাস পরে, ধরেন 3 মাস পরে আমার নিজের একটা ব্যক্তিগত ছোটোখাটো গাড়ি হয়, 4 চাকার একটা জিনিসের উপরেও আল্লাহ আমাকে চড়ার রিজিকটা দিছেন। এটাকে রিজিক বলে ভাই। অর্থাৎ আপনি যদি খাস দিলে বিয়ে করেন, মানে অ্যাকচুয়ালি আপনি এটাকে বিলিভ করেন, আপনি এটাকে অ্যাকচুয়ালি ওন করেন যে আল্লাহ বলছেন, কারণ আমি বিয়ে না করলে আমি হয়তো আমার বয়স হচ্ছে, সো আই ক্যান ডু হারাম থিংস। এখন অনলাইনেও হারাম কাজ করা যায়। সেইখান থেকে আপনি নিজের নফসকে, নিজের আখিরাতকে বাঁচানোর জন্য যদি চিন্তাও করেন যে আমি আমার পৃথিবীর জীবনে একটু স্ট্রাগল করবো, ভাই একটা গাড়িও আসতে পারে। আমার গাড়ি দেখে আপনি হয়তো পাগল হয়ে যাবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ চলাচল করা যায়। একটা 2 কোটি টাকার গাড়িতে যে এসির বাতাস আছে, সেই এসির বাতাসটা হয়তো গাড়িতে একটু কম লাগে, বাট গাড়িটাতে কিন্তু ঠিকই সিকিউরিটি নিয়ে অনেকখানে চলা যায়, ঢাকার বাইরেও যাওয়া যায়। যদি দেশের বাইরে যাওয়ার সুযোগ থাকে, ওরকম রোড তৈরি হয়, সেটাও করা যাবে। গাড়ি কিন্তু তার 10 কোটি টাকা লাগে না, তাই না? তো আল্লাহ কিন্তু আমাকে সেই গাড়িটাও দিছেন। আল্লাহ এর পরে আমাকে একটা প্রতিষ্ঠান করার তৌফিক দিছেন। এবং জাস্ট মজার ব্যাপার যে এই ইনকামটা কত গুণ হইছে সেটা নিয়ে কথা বলে খুব একটা সুবিধা হবে না। তবে আমি আপনাকে এতটুকু জাস্ট বলতে পারি যে এডেড গ্রুপ যেটা আপনি দেখেন, এডেড গ্রুপের যে টোটাল স্যালারি স্কেল, আপনি যদি টোটাল স্যালারি চিন্তা করেন, সেটা কয়েক লক্ষ টাকা। অর্থাৎ আমরা কি পরিমাণ টাকা স্যালারি দিচ্ছি, এখানে আমার স্যালারিও আছে, বাট দিস ইজ দ্য থিং আর কি। হ্যাঁ, তো আমরা, আল্লাহ আমাদেরকে কোথা থেকে কোথায় নিছে, জাস্ট একজন মানুষের ডিসিশনের কারণে পুরো একটা প্রতিষ্ঠানের জন্ম হয় এবং পুরো একটা প্রতিষ্ঠানের রিজিক এবং বারাকা ফিক্সড হয়ে যায়। এই কারণে বারাকা ইন স্টাডিজ এই জিনিসটা তোলা, যে আমাদের কার্যক্রমে কতটা বারাকা আসছে, এবং শুধুমাত্র এডেড না, এর বাইরেও আল্লাহ আমাকে ইনকাম করার সামর্থ্য দিচ্ছেন। সো এটা জাস্ট আমার পার্ট অফ স্টোরি। আপনাকে আমি বললাম যে বিয়ে করার আগে আমার অবস্থা কীরকম ছিল ভার্সেস বিয়ে করার পরে আমার কোনো লস তো হয়ই নাই। আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব তাড়াতাড়ি প্রসপারিটি দেখছি। এই ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদেরকে সাহস দেওয়ার জন্য। আমি সব কিছুই বিশ্বাস করি, অবশ্যই আমি জানি যে এখানে হয়তো কারো খারাপ নজরও লাগতে পারে। আল্লাহ সেখান থেকে আমাকে শেফা দিবেন, কারণ আমি সেই আমলগুলো করি ইনশাআল্লাহ। আপনারা সেটা দোয়া করবেন। এই ইনফরমেশনগুলো আমি শেয়ার করতেছি যেন আজকে এই ভিডিওটা দেখার পরে আরও অজস্র ইউথ, অনেক যুবক এই ব্যাপারটাতে রাজি হয়, তারা যেন আগ্রহী হয় বিয়ে করতে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্ট অফ দ্য স্টোরি, হাউ আই গট ম্যারিড। এখানে এইজের যে ব্যাপারটা ছিল, এটা আপনাকে একটু ক্লিয়ার করে বলি যে আমি যখন বিয়ে করতেছিলাম, যারা এখনও বিয়ে করতেছে করেন নাই বা এই ইনফরমেশনটা আপনাদের জানা নাই, বাংলাদেশের লিগাল রেজিস্ট্রি অনুযায়ী আপনার হচ্ছে মেয়ের বয়স হওয়া লাগে 18 বছর এবং ছেলের বয়স হওয়া লাগে 21 বছর। এই বয়সটা হওয়ার আগে আপনি মানে ইসলামিক ওয়েতে বিয়ে করতে পারেন, তবে লিগালি কোনো ডকুমেন্টেড আপনার বিয়ে হবে না। তো আমারও কিন্তু এই প্রবলেমটা ছিল। ঠিক আছে, সো আমার বয়স কিন্তু অন পেপারে, মানে আমি অন পেপার, আমার অ্যাকচুয়াল বয়স 22 হইলেও অন পেপারে তো ছিল না এটা। ঠিক আছে, মানে বলতে পারেন এটা আমার অজান্তেই আমার প্রতি একটা ইনজাস্টিস হয়েছে, কারণ আমি বয়স কমানোর কোনো পক্ষে না, বাট এটা হয়েছে। আমি কিন্তু তখন বলতে পারেন যে পেপার ছাড়াই আমাকে ঘুরতে হয়েছে, উইদাউট পেপারেই আমি বিবাহিত ছিলাম। অ্যান্ড দেন যখন হচ্ছে গিয়ে সময় হয়েছে, আমার বয়সটাও ম্যাচুরিটি পাইছে, দেন আমরা আবারও পেপারসটা রেডি করছি। বাট কাবিন নামা যেটাকে বলে, সেটা কিন্তু আমি আমার এই বয়সেই করে ফেলছিলাম, এই পেপার বাদে। ঠিক আছে, এবং কাবিন নামাটা, এটা আসলে বলাটা উচিত না, বলতে হয় না, আমি বলতেছি না, বাট এটা একদম মিনিমাম অ্যামাউন্ট, যেটা হয়তো আপনার পকেটেও আছে। ঠিক আছে, এরকম টাকাতে আপনি বুঝতেছেন আমার ইনকাম সোর্স, সো এর বাইরে পসিবল না। ঠিক আছে, এবার আসেন ভাই, আমি এখন একটা কিছু ব্যাপার আপনাকে অ্যাড করি, যে এখন মানে যারা বিয়ে করতে চায় না তাদের সমস্যাটা কি, আর তার বিপরীতে সে কী কী সুবিধা পাইতে পারে। আমি খুব দুঃখ পাইছিলাম, একটা ভিডিও আমার সামনে আসছিল গ্রামে, এরকম একটা বাচ্চাও বলবো না, বাচ্চা বলা হচ্ছে ওকে আর কি, ওদের বয়স খারাপ না, মানে 18-20 বছরের উপরে হয়ে গেছে, 2টা ছেলে মেয়ে হচ্ছে, তারা বিয়ে করতে বসছে আর কি, মানে লিগালি বিয়ে করতেছে আর কি। ঠিক আছে, বাপ মার সম্মতি নিয়ে বিয়ে করতেছে। ওইখানে কোনো একজন সরকারি কর্মকর্তা যে বলতেছে যে এই তোমাদের বয়স তো এখনো হয় না, বিয়ে করতেছে কেন, তোমরা প্রেম করো, লায়লা মজনু দেখছো না, তোমরা প্রেম করো।
কতটা নোংরা কথা একটা সরকারি কর্মকর্তার মুখ দিয়ে বেরোতে পারে। আলহামদুলিল্লাহ আমি অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে সরকারি কর্মকর্তার মধ্যে দিয়ে, কাউকে কিন্তু আমি এত খারাপ দেখি নাই। খারাপ ভালো সবখানেই আছে, এখানে সরকারি বলে লাভ নাই, খারাপ ভালো সবখানেই আছে, বাট তার মুখ দিয়ে কথাটা কীভাবে বের হয়েছে যে একটা যুবক যুবতীকে বলতেছে যে তোমরা লাইলা মজনু হও না কেন, 10 বছর পরে বিয়ে করো, সমস্যা কি, এখন কেন বিয়ে করতেছো, মানে প্রবলেমটা আমি আপনাকে বোঝাই। তো ধরেন আমি প্যারেন্টসদেরকে কোনো দোষ দিতে চাচ্ছি না, প্যারেন্টস হয়তো মনে করতেছে দোষ সবারই আছে, এবং টোটাল সিস্টেম চিন্তা করলে সিস্টেমের ভিতরে আমিও আছি, আমারও দোষ হয়তো আছে, আমি জানি না, আল্লাহ মাফ করুক সবাইকে। বাট আমি সিচুয়েশনগুলো বলি যে একজন প্যারেন্টস যখন চিন্তা করে যে আমি আমার সন্তানকে বিয়ে দিতে চাই না কেন, প্রবলেমগুলো কী কী। 1 নম্বর প্রবলেম যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে, প্রথম এটা মনে হয় আমার কাছে, এটা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম। আমি প্রত্যেকটা প্রবলেমের সলিউশন বলে দিচ্ছি। হয়তো আপনার কাছে এখন 20,000 টাকা ইনকামও নাই, ধরে নিচ্ছি, প্রবলেমগুলো বলতেছে ফিনান্সিয়াল প্রবলেম। সেকেন্ড যে প্রবলেমটা হইতে পারে সেটা হচ্ছে ভালো পাত্র কিংবা ভালো পাত্রী পাবো কিনা, ভালো পাত্র অথবা ভালো পাত্রী পাবো কিনা, এটা একটা খুব বড় একটা ব্যাপার। আর থার্ড হইতে পারে মেন্টাল ম্যাচিউরিটি। তো আসেন প্রথমত ফিনান্সিয়াল ক্রাইসিসটার একটু কথা বলি। হ্যাঁ, ফিনান্সিয়াল ইস্যুটা অনেক বড় একটা ইস্যু। বাস্তবতা যদি আপনি চিন্তা করেন, ফিনান্সিয়াল প্রবলেমটা অনেক বড় একটা ইস্যু। অর্থাৎ আপনি একজন মেয়ের দায়িত্ব নিচ্ছেন, তার একটা হেলথ কেয়ার আছে, সে অসুস্থ হইতে পারে, আপনারা সন্তান সম্ভাব্য হতে পারেন, সন্তান সম্ভব অর্থাৎ পিতা মাতা হইতে পারেন, বাংলা সহজ করে বললাম। এখানে একটা খরচের অবশ্যই ব্যাপার আছে। সো ফিনান্সিয়াল প্রবলেমটা আসলে কিভাবে হচ্ছে আমরা উইথড্র করতে পারি, উইথড্র করার কোনো সুযোগ নাই, বাট সহজ কিছু উপায় আছে। সহজ উপায় হচ্ছে 1 নাম্বার বিলিফ, এটা হচ্ছে বিলিফে অর্থাৎ ইমানে, সেটা হচ্ছে রিস্ক। এই লাইনটা আপনার শুনতে কতটা পছন্দ হবে আমি জানি না, বাট আমি আপনাকে একটা সহজ হিসাব দিই। আমি এই টিকটাকে গুগলও করছি। সুন্দরবনের একটা রয়্যাল বেঙ্গল টাইগার ডেইলি ভাই প্রায় 60 কেজি হরিণের মাংস খায়। হ্যাঁ, তো 60 কেজি হরিণের মাংসের কিন্তু অনেক দাম। হ্যাঁ, হরিণের মাংস বিক্রি হয় না, বাট চিন্তা যদি করেন অনেক দাম, মেলা দাম। হ্যাঁ, তো একটা বাঘ যার মাথায় প্রপার ব্রেইনও নাই, ও আশরাফুল মাখলুকও তো না, ও রেগুলার বেসিসে 60 কেজি হরিণের মাংস খাচ্ছে। ও কিন্তু আপনার মতো চিন্তা করে না, আর কপালে কোনো কালো দাগ নাই, ডোরা কাটা দাগ আছে গায়ে, বাট কালো দাগ নাই কপালে। ও চিন্তা করে না যে ওর রিজিকটা কেমনে আসবে। ও ঘুম থেকে উঠে হান্ট করে খায়, দ্যাটস ইজ লাইফ। একটা সুন্দরবনের বাঘ যার 60 কেজি মাংস, ভাই প্লিজ কথাটা ক্লিয়ারলি বুঝেন। আমি হইতেছে মানে আমার বিভিন্ন হেলথ প্রবলেম আছে ভাই, আল্লাহ আমাকে খারাপ দেন নাই, মোটামুটি মানে 3 বেলা খাইতে পারি ভাই। আল্লাহ আমাকে দেখা গেছে যে মাসে 1 কেজি গরুর মাংস খাইলেই ভাই আমার হচ্ছে শ্বাসকষ্ট উঠে যায়, ঠিক আছে? 1 কেজি গরুর মাংস, হ্যাঁ, দাম হচ্ছে 600-700 টাকা ধরলাম। ও ডেইলি আমি কথাটা লিখে নিলে মাথায় ঢুকবে না সবার, ডেইলি 60 কেজি মাংস খায়, ডেইলি 60 কেজির একটা হরিণের মাংস খায় ভাই। হ্যাঁ, বুঝতেছেন তো? মানে আল্লাহ যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ডেইলি 60 কেজি হরিণের মাংসের রিজিক দিতে পারেন ভাই, আপনি আমি কে ভাই, হুয়ার ভাই, আমরা খাই কয় কেজি? মাসে 1 কেজি গরুর মাংস খাওয়া হয় না। আপনি লাস্ট কবে গরুর মাংস খাইছেন? আমি কবে খাইছি আমার মনে নাই, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং ভাই, এটা হচ্ছে প্রথম বিলিফ, রিজিক। এই বিলিফটা না থাকলে আপনার কাছে কখনো টাকা আসবে না ভাই, কখনো আপনি টাকার মুখ দেখবেন না। সেটা আপনি চাকরি প্রত্যাশী হন, ব্যবসায়ী প্রত্যাশী হন, আপনি যা করেন ভাই, রিজিকে বিলিফ না থাকলে টাকা আসবে না। সো প্রথমত এই বিলিফটা থাকতে হবে যে ভাই আপনার যেটা আপনার মানে পরিশ্রম করার যতটুকু হাত আছে ততটুকু করেন, এইটা নিয়ে চিন্তা করেন না ভাই। এটার সিস্টেমে চলে, ঠিক আছে? এটা উপর থেকে আসে, পৃথিবীতে রিজিকের ফয়সালা হয় না, আসমানে হয়। হ্যাঁ, এটা হচ্ছে বিলিফ 1 নাম্বার। সেকেন্ড বিলিফ, সেটা হচ্ছে আমার তখন কিছু মানে খুব কম হইলেও কিছু ইনকাম ছিল যে আমি আমার ওয়াইফকে আমার বাসায় আনতে পারছিলাম। এখন আপনার ধরেন ফিনান্সিয়াল অ্যাবিলিটি একদমই জিরো, সাজেশন থাকবে একটু ট্রাই করেন ফিনান্সিয়াল অ্যাবিলিটি আনা যায় কিনা। যদি আপনি আগে নিয়তটা করেন যে আমি ফিনান্সিয়াল অ্যাবিলিটি মদ খাওয়ার জন্য করতে চাচ্ছি না, আমি ফিনান্সিয়াল অ্যাবিলিটি খারাপ কাজ করার জন্য করতে চাচ্ছি না, আমি ফিনান্সিয়াল অ্যাবিলিটি তৈরি করতে চাচ্ছি কারণ আমার বয়স হয়েছে, আমি একজন পূর্ণবয়স্ক বালেগ, ইসলামিক নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম না, আমি একজন বালেগ, এই কারণে আমি আমার ইনকাম স্ট্যাবিলিটি ক্রিয়েট করতে চাই, অটোমেটিক্যালি রিজিক আপনার আশপাশে চলে আসবে। সো এটা হচ্ছে ব্যাখ্যা, এটা হচ্ছে প্রথমত বিলিফ, এই অনুযায়ী চেষ্টা করেন। এখন ধরেন আসতেছে না, সেকেন্ড খুব ইজি একটা সিস্টেম আছে ভাই। আপনাকে কে বলছে 10 লক্ষ 1 টাকার কাবিন করতে? আপনাকে কেউ বলছে 1 লক্ষ 1 টাকার কাবিন করতে? 10,000 টাকার কাবিনও করতে পারেন, 1,001 টাকার কাবিন করেন না, সমস্যা কি? অন স্পটে দেন, লজ্জা লাগে না? মানে এই পুরুষগুলোর দিকে তাকাইলে আমার লজ্জা লাগে, যারা হচ্ছে 2 কোটি টাকার কাবিন করে, মানে জাস্ট ফর দেয়ার রেসপেক্ট,
মানে ওর ইগোর জন্য 2 কোটি টাকার কাবিন করে, দেন বউয়ের কাছে রাতের বেলা মাফ চায় যে আমি কাবিন দিতে পারবো না, তুমি আমাকে মাফ করতেছো কেন, মাফ করতেছো কিনা, কেন ভাই কাবিন করতে 2 কোটি টাকা লাগবে কেন? আপনি 2001 টাকার কাবিন করেন না, 2001 টাকার কাবিন করেন, অন স্পট টাকাটা দিয়ে দেন, বি আ ম্যান। আপনার কাছে কম আসে সেটা বলেন না, সমস্যা কি? 2 কোটি টাকা লেখা লাগবে কেন ভাই? আপনার তো নাই 2 কোটি টাকা, কেন কেন? অদ্ভুত না জিনিসটা? এত বড় কাবিন করতে কে বলছে? সোসাইটি, মানে সোসাইটি আপনার মানে ধরেন আপনি হচ্ছে বিবাহযোগ্য একটা ছেলে বা মেয়ে, সোসাইটি আপনার জাজ করবে ভাই মেয়ের বয়স 30+ হলে থেকে বিয়ে করতে চায় না ভাই, এটা সমাজের রূঢ় বাস্তবতা। আমি আমার নিজের কাজিনদের মধ্যে দেখছি ভাই 30+ হইলে মেয়ের বিয়ে হইতে চায় না। তো তখন কিন্তু সোসাইটি এসে মেয়েকে বিয়ে দিচ্ছে না, কিন্তু মেয়ের বয়স যখন রিজনেবল ছিল, যখন তার বিয়ে হয়ে যাইতো, তখন কিন্তু সোসাইটি তাকে বিয়ে করতে দেয় না। কাজ ওই যে ছেলের সাইড এখন যৌতুক চায় বসে, ছি ভাই আস্তাগফিরুল্লাহ, যৌতুক চায় বসতেছে ছেলে। মানে কতটা মানে লিটারালি পুরুষত্ব যদি একদম, এই যে ব্যানারটা, হ্যাঁ এই ব্যানারটা লিখছি আমি, এগুলো বলতে গেলে পার্সোনাল গ্রাজ চলে আসে, যে একটা মানুষের পুরুষত্ব কতটা নেগেটিভে গেলে একটা মানুষ একটা মেয়ের কাছ থেকে যৌতুক চায় ভাই, ছি। যাই হোক, সো প্রথমত আসেন ভাই, আপনাকে তো এই কাবিন করতে বলে নাই ভাই, আপনি বিয়ে করতেছেন আপনার বউ, আপনার নিজের ওয়াইফ ভাই, আপনাকে কে বলছে 1000 মানুষের খাওয়াইতে? বাপ মাকে নিয়ে বসে যান, শ্বশুর শাশুড়ি নিয়ে বসে যান, সম্ভাব্য যারা আছেন তাদেরকে নিয়ে বসে যান, শেষ। নিজেরা খান দান, নামাজ কালাম পড়েন, শুরু করেন। বে আমি করছি না, আমি বাইচাইছেন, আমি কি মারা গেছি নাকি আমার সমাজে মুখ দেখাইতে লজ্জা লাগে? মোটেও লজ্জা লাগে না ভাই, বরং দাঁড়াইতে আমার সম্মানই লাগে। আমাকে দেখলে 10টা মানুষ দেখে, কথা বলে, আমার ফ্যামিলি আছে, মানুষ জানে আমি হচ্ছে বাউন্ডারিলা পোলা পাই না, এটাও আমার লোকজন জানে। আই হ্যাভ দ্যাট রেসপেক্ট ভাই, হোয়াই ডোন্ট ইউ গেট দ্যাট? এটা আমি আপনার হয়ে কথাটা বলতেছি, যে আপনাকে 2 কোটি টাকার কাবিন করতে হবে না, 2 লক্ষ টাকার কাবিন করতে হবে না, হাতে যা আছে দিয়ে শেষ ভাই, বি আ ম্যান। পয়েন্ট 1। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 2 ভাই, আমি বউয়ের ভরণ পোষণ দিতে পারতেছি না, তাহলে এরকম কারোর সাথে কথা বলেন যার এই সম্মতিটা আছে যে ঠিক আছে আমরা একসাথে থাকবো না, তুমি তোমার বাসায় থাকবে, আমি আমার বাসায় থাকবো, আমরা উইকলি বেসিসে কিংবা মান্থলি বেসিসে হয়তো আমাদের দেখা সাক্ষাতের সুযোগ হবে। দুজন দুজনের সাথে কথা বলেন, ফোনে কথা বলেন, ভিডিও কলে কথা বলেন, স্টিল আপনি 10টা মেয়ের সাথে কথা বলার চেয়ে আপনার ওয়াইফের সাথে কথা বলতেছেন। দুজন দুজনের মতো খরচ চালান, পড়ালেখা করেন, বাট বিয়ে করে করেন, সমস্যাটা কি? এটা হচ্ছে প্রথম ভাই, ফিনান্সিয়াল, এটা কোনো কিচ্ছু না ভাই, এটা কোনো কজ না, এটা এক্সকিউজ যেটা আপনি ক্রিয়েট করতেছেন মাথার ভিতরে, অথবা সিস্টেম আপনাকে ক্রিয়েট করাই দিচ্ছে যে ভাই টাকা নাই বিয়ে করবো কেমন? ভাই টাকা কখনো সমস্যা না, টাকা কখনোই সমস্যা না। আপনি এমনিও খাইতেছেন ভাত 3 বেলা, আপনার বউ 3 বেলা ভাত খাবে, এখানে খাবেন, ওর বাসায় খাক, সমস্যা কি? অথবা ওনাকে নিয়ে আসেন, যদি 3 বেলা ভাত খাওয়ান, সমস্যা তো নাই। রিজিকে বিলিভ করেন আর এই জিনিসটা বুঝেন যে টাকা কিন্তু ব্যারিয়ার না, টাকাটা আপনার সিস্টেম আপনার মাথার মধ্যে ব্যারিয়ার ঢুকাচ্ছে, দ্যাটস দ্য ব্যারিয়ার। বিয়ে না করে আপনি পিক করেন তো ভাই, কয়টা ছেলে অনেক টাকা টাকা সম্পত্তির মালিক হয়েছে? আপনি যদি বিবাহিত, যে ছেলেগুলো 20-22 বছর বয়সে বিয়ে করছে, 10 জনকে পিক করেন, 10 জনের মধ্যে 8 জনকে দেখবেন প্রতিষ্ঠিত, 2 জন গল্লায় গেছে, হইতে পারে, দ্যাটস ইন ইজ তাকদির, বাট ম্যাক্সিমাম প্রতিষ্ঠিত হবে। বাট আপনি অবিবাহিত খুঁজেন তো ছেলে, 20+, 30+ ছেলে খুঁজেন তো, অবিবাহিত কয়জন সাকসেসফুল আছে? নাই, অনেক কম। এবার আসেন ভাই সেকেন্ড পয়েন্ট, ভালো পাত্র অথবা পাত্রী, একটা লজিক বুঝেন ভাই প্লিজ। আপনি যদি এক্সপেক্ট করেন যে একটা ছেলের বয়স 30-32 হয়ে গেছে, একটা মেয়ের বয়স 30-32 হয়ে গেছে, এবং তার পাস্টে কোনো পার্টনার নাই, অদ্ভুত না ব্যাপারটা? এটা কি হওয়ার কথা? এই সমাজে কি এটা করা যায়? করা যায়, যারা করে তাদেরকে অনেক সেলুট ভাই, বাট সবাই থাকে না। তো আপনি হয়তো ভাবতেছেন যে না আমার ছেলে তো এখনো গ্র্যাজুয়েশন করে নাই, ওই মেয়েও তো গ্র্যাজুয়েশন করে নাই, পড়ালেখা শেষ করুক, দেন সে একজন ভালো পাত্র হবে, দেন বিসিএস দেওয়ার পরে ভালো পাত্র হয়ে যাবে। ভাই ভালো পাত্র আছে বিসিএস দেওয়ার পর, কিন্তু ধরেন এই যে 30টা বছর, সে তো আর ভাই মানে সাধু সন্ন্যাসী না ভাই, তার সে তো নবী রাসূল না, সে তো মানুষ। সে ধরলাম সে কোনো কারোর সাথে ফিজিক্যালি খারাপ কিছু করে নাই, ধরলাম অনলাইনে করছে না, উল্টাপাল্টা ভিডিও দেখছে না, তাহলে ভালো পাত্র আসলে কে? আপনি কি টাকা দিয়ে জাজ করতেছেন যে ভাই এই লোকটা হচ্ছে ভালো পাত্র, এই লোকটা হচ্ছে খারাপ, কারণ ওর টাকা আছে ওর টাকা নেই? ওর টাকা আছে কিন্তু ওর তো চরিত্র নাই। সো ভালো পাত্র ভালো পাত্র এই কনসেপ্ট একটা পুরো ফেডেড একটা ধারণা ভাই, এটা আপনার মাথার মধ্যে ক্রিয়েট করছে ভালো। বিশ্বাস করেন পোস্ট ম্যারেজ আপনি যদি কখনো চিন্তা করতে পারেন যে আপনার পার্টনার তার 10 বছর আগের একটা পার্টনারের কথা চিন্তাও করতেছে মাথার মধ্যে, ভাই যারা বিবাহিত আছেন ভাই এই ম্যাচুরিটিটা আপনার থাকার কথা, সে আপনি মানে পাগল হয়ে যাবেন। যদি আপনি পুরুষ হন পাগল হয়ে যাবেন যখন আপনি বুঝবেন যে আপনার ওয়াইফ 10 বছর পুরাতন তার প্রেমিকের কথা চিন্তা করে। হয়তো আপনাকে বলে না, কিন্তু আপনি বুঝতেছেন, কেমন লাগবে ভাই? সো ভালো পাত্রী খুঁজতে চান না ভাই, ভালো পাত্রী মানে সৎ চরিত্রবান পাত্রী ভাই, দ্যাটস দ্য থিং। তার ডিগ্রি দিয়ে আপনি পানি ধুয়ে খাবেন না ভাই, সেও পড়ালেখা করতে পারে, কারণ আমার ওয়াইফ পড়ালেখা করে নাই, করতেছে না, হাজার হাজার মানুষের ওয়াইফ পড়ালেখা করতেছে ভাই, করে, এটা কোনো ব্যাপার না ভাই, ঠিক আছে? সো
ভাই সে নষ্ট হয়ে যাওয়ার আগে বিয়ে করেন, ঠিক আছে, নষ্ট হয়ে বিয়ে করেন না, এটা হচ্ছে কথা। সো ভালো পাত্র পাত্রী এটা হলো উল্টা কথা ভাই, ঠিক আছে। থার্ড আসেন মেন্টাল ম্যাচিউরিটি, এইটা অনেক বড় একটা পোর্শন। বিয়ের পরে যদি আপনার মধ্যে মেন্টাল ম্যাচিউরিটি না থাকে, অর্থাৎ ধরেন আপনারা যদি কাটাকাটি মারামারি করতে থাকেন, না বুঝেন, ফ্যামিলি ফাংশন না বুঝেন, অনেক কিছুই তো আছে তাই না, একটা ফ্যামিলির কালচার থাকে, কোনো ফ্যামিলিতে আছে সবাই একসাথে বসে টেবিলে ভাত খায়, কোনো ফ্যামিলিতে একটু অন্যরকম কিছু আছে, মানে হালালের মধ্যেই বলতেছি আর কি, কিন্তু এক একটা ফ্যামিলি এক এক রকম হইতে পারে। আপনার আব্বার একটু বদমেজাজ থাকে, এটা যেন আপনার বউ বুঝতে পারে। এই মেন্টাল ম্যাচুরিটিটা কিন্তু পাওয়ার জন্য আপনার বয়স ফ্যাক্টর না। একটা কথা খুব আগে থেকে বলা হয় যে ভাই এইজ কিন্তু আপনার ম্যাচুরিটি ডিফাইন করে না। ম্যাচুরিটি আসে তার এক্সপেরিয়েন্স এবং সে তার লাইফে কতটা ঘুরছে। সো আপনার সন্তানের যদি মেন্টাল ম্যাচুরিটি কম থাকে সেটার জন্য হয়তো বা আপনিই দায়ী, হয়তো বা আমরাই দেয় যদি আমাদের বাচ্চা কাচ্চার মেন্টাল ম্যাচুরিটি কম থাকে। সো সেটা কিন্তু কোনোভাবেই ভাই বয়স হয়ে গেলে, ভাই আমি এরকম অনেক লোক দেখছি যার বয়স হতে 13 বছর অনলাইনে ব্যবসা করে, আমি চিনি এরকম, একদম নামে চিনি, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। 13 বছরের ম্যাচুরিটি আমার থেকে বেশি। আবার এমন লোক দেখছি বয়স হয়ে গেছে 45, ভাই মনে হয় জানে যে 20 বছর বয়স। সো ম্যাচুরিটিতে কিন্তু এইজ না ভাই। সো ম্যাচুরিটি নাই দেখে ভাই তাকে শেখান, পড়ান, বুঝান যে বিয়ে লাইফটা কি, একটা মানুষের সাথে কীভাবে মানে মরার আগ পর্যন্ত সংসার করতে হয়, কেমনে ভালোবাসতে হয়, এগুলো বুঝান ভাই। এগুলো না বুঝে যদি এখন আপনি লাইলা মজনু বুঝান তাহলে তো সমস্যা, মেন্টাল ম্যাচুরিটি তো থাকবে না। কারণ লাইফ ইজ নট আ সিনেমা ভাই, ঠিক আছে। তো দ্যাটস দ্য মেইন জিস্ট পার্টস ভাই, যে আপনি যতগুলো এক্সকিউজ দিচ্ছেন কোনোটাই কিন্তু এক্সকিউজ না ভাই। এনিবডি ক্যান গেট ম্যারিড, যার হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি আছে, যার উপর বিয়ে করা এখন জায়েজ না, তার এখন একটা কর্তব্য নিজেকে বাঁচানোর জন্য, হি শুড গেট ম্যারিড। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিওটা আমি আর বড় করবো না, আমার যতটুকু মেসেজ দেওয়া যাইতো আমি সেটা দিছি। এটা নিয়ে যদি কারো অনেক বিস্তারিত কথা বলার ইচ্ছা থাকে, যে ভাই ধরেন মানে প্রথমত আপনি বিয়ে করতে চাচ্ছেন, মানে অ্যাকচুয়ালি আপনি ভিতর থেকে বিলিভ করেন যে ইউ নিড টু গেট ম্যারিড নাও, আপনার প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে প্যারেন্টসের সাথে বসেন, কথা বলেন, বি আ ম্যান, টক লাইক আ ম্যান, যে আমি একজন পুরুষ বা আমি একজন নারী, আমার এই অবস্থা আছে। সব কিছু কিন্তু খুলে বলা লাগে না, আপনার আব্বা আম্মা বিয়ে শাদী করেই আপনার জন্মটা হয়েছে, তো তারা সব জানে তাই না। প্যারেন্টসের সাথে যতটা সুন্দর করে কথা বলা যায় কথাটা বলেন, বলার পরে বুঝান যে আমাকে তুমি বাঁচাও, হারাম থেকে বাঁচাও, এইটুকু অ্যাটলিস্ট বুঝাইলে যদি বাপ মা না মানে ভাই তখন আলাদা বিষয়। মেজরিটি কেসেসে বাবা মার সাথে আপনি কখনো ওপেনলি কথাটা বলেনই নাই, আপনার বাবা মা আপনাকে বাচ্চা মনে করে। সো কথাটা বলতে হবে, কথা বলার পরে দেন আপনি অন্য জায়গায় যদি কোনো হেল্প আমি করতে পারি আপনার কোথাও, আই উড বি গ্রেটফুল। ওই ক্ষেত্রে আপনি আমাকে ইমেইলে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার, যদি সেটা আমার কাছে সত্য মনে হয় এবং আপনি অ্যাকচুয়ালি ভিতর থেকে সহি নিয়ত জিনিসটা চেয়ে থাকেন। তবে আমার কাছে মনে হয় অবশ্যই প্যারেন্টসের সম্মতিটা থাকা উচিত, বা বাবা মাকে বোঝানো উচিত, অথবা যারা গার্ডিয়ানরা দেখতেছেন প্লিজ জিনিসটা বোঝার চেষ্টা করেন। ডোন্ট রুইন ইউর চিলড্রেন্স লাইফ। জীবনে টাকা দিয়ে সব কিছু হয় না, ডিগ্রি দিয়ে সব কিছু হয় না। 40 বছর বয়সে বিয়ে করলে ভাই তার লাইফ থাকবে না ভাই। তার বিয়ে করা উচিত যখন সে তার ম্যাক্সিমাম ম্যাচুরিটি লেভেলে আসে। একটা ছেলে যখন তার ম্যাক্সিমাম টেস্টোস্টেরনে থাকে, ওই টাইমে যদি সে বিয়ে করতে না পারে তাহলে ওই টাইমে কেন, মানে আপনি সৃষ্টিকর্তার সিগন্যালটা একটু বোঝার চেষ্টা করেন না। আপনি যদি যে কোনো পুরুষকে পিক করেন, তার যে যৌন হরমোন যেটাকে বলে টেস্টোস্টেরন, এটা ম্যাক্সিমাম থাকেই তো এই যে আপনার 18 থেকে 24-25 বছর বয়স পর্যন্ত। এরপরে তো এটা নামতে থাকে। তো যখন সে নামতেছে টেস্টোস্টেরন, তখন যদি তাকে বিয়ে করান, দেন সে তো ভাই প্রপারলি ম্যারিড লাইফটা এনজয় করতে পারবে না। দ্যাটস প্রিটি বেসিক না। যখন এনজয় করতে পারবে না তখন সে কী করবে? তখন সে অবভিয়াসলি পর্নের দিকে যাবে না, তখনই তো পরকীয়াটা ঢুকবে না। সমাজ এত খারাপ যে লিটারালি বিয়ে করাটাই এত কঠিন করছে যে 2 কোটি টাকা কামিন লাগবে ভাই, সিরিয়াসলি। আর সেখানে সে যদি জাস্ট কিছু না অ্যাডাল্টারি করতে চায় ভাই, ওই অ্যাডাল্টারি করতে তার হইতেছে কিচ্ছু না, হয়তো কয়েক হাজার টাকা সে অ্যাডাল্টারি করে ফেলতে পারবে। আব্বা মামা বলবে ঠিক আছে ভুল করছিস বাদ দে ভাই, আর করিস না, আবার করবে। কি ভাই, কি সোসাইটি? দিস শুড গেট ফিক্সড। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আপনার যদি মনে হয় এটা নিয়ে আলোচনা করা যায়, ডু ইমেইল মি, আমি এখানে আরও কথা বলতে ইচ্ছুক আসলে। আর এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করেন যাদের কাছে মনে হয় যে ওনার এই কথাগুলো শোনার মতো নলেজ কিংবা ডেপথ অফ ম্যাচুরিটি আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।